এখন রুমিন ফারহানকে বিএনপির পরিচয় দেওয়া যাচ্ছে না, স্বতন্ত্র প্রার্থী বলতে হচ্ছে। কেমন লাগে এই পরিচয়? ভালো লাগে। নতুন পরিচয় খারাপ লাগবে কেন? আপনার বহিষ্কার কি কোনো ধরনের আইওয়াশ? জোটকে খুশি করতে বা যাদের সাথে আসন ভাগাভাগি হচ্ছে তাদেরকে খুশি করতে এটা এক ধরনের আইওয়াশ? দিল্লি হনুজ দুরাস্ত, নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচন হোক, আমি জিতি, দল ক্ষমতায় যাক, সো মেনি ইফস আর ইনভলভড হিয়ার। আমি কিভাবে এক কথায় উত্তর দিই বলেন? সময় বলবে। খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। উনি খুব দুঃখ নিয়ে বলেছিলেন রাজপথ না ছাড়লে বালুর ট্রাক দিয়ে কিভাবে আটকে ফেলা হয় আমার অফিস, আমার বাসা। উনি বলেছিলেন যে আমি বস্তির ছেলে মেয়েদের দিয়ে দল ভারী করার ব্যাপারে বিশ্বাসী নই। আমি চাই শিক্ষিত মেধাবী তরুণরা আসুক রাজনীতিতে। সো এই কথাগুলো তো উনি বলেছিলেন খুবই নির্মম একটা বাস্তবতায় দাঁড়িয়ে, একাকী যখন উনি লড়াই করছেন তখন বলেছিলেন উনি এই কথাগুলো। সো এই কথাগুলো এখন মেজরিটি ধারণ করছে কি করছে না সেটা সময় বলবে। এখনো তো কোনো রাজনৈতিক সরকার আসলে আসে নাই। সামনের দিনের রাজনীতি আসলে কতটা বদলাবে, নাকি ঘুরে ফিরে আমরা সেই আবার আরেকটা মাফিয়াতন্ত্রের ভেতরেই পড়ে গেলাম, পড়ে যাচ্ছি বা থাকবো? এই নির্বাচনে অনেক কিছু পরিষ্কার হবে। যদি এককভাবে কোনো দল ব্রুট মেজরিটি পায়, বাংলাদেশ এক ধরনের চেহারা নেবে। তবে আমি বিশ্বাস করি না গত 15 বছরে যা হয়েছে, এটা তো আর গত 15 বছরে তো একদিনে হয় নাই, 15 বছর সময় লেগেছে। এতটা সময় বাংলাদেশে আর কোনো গোষ্ঠী বা শাসক পাবে এটা আমি মনে করি না। রেভলিউশন, কাউন্টার রেভলিউশনের একটা পসিবিলিটি আছে, সেটা হতে পারে। অথবা যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয় সেটারও একটা সম্ভাবনা আছে। এই যে ভোটাররা ইনফর্ম ডিসিশন নিতে পারছেন না, এই দায়িত্বটা আসলে কার নেওয়া উচিত, কার ইনফর্ম করা উচিত? রাজনৈতিক দল, সরকার? আমি তো আমার দলের, মানে আমার ভূতপূর্ব দলের, প্রাক্তন দলের অনেক ব্যবসায়ীর নাম বলতে পারি যারা শত শত কোটি টাকা লোন নিয়েছেন শেখ হাসিনার আমলে, যারা একদম হাসি খুশি ব্যবসা করেছেন শেখ হাসিনার আমলে। তাই কি? হ্যাঁ, সার্টেনলি, আপনিও চোখ মেললেই দেখতে পাবেন। না না না, কিন্তু আমরা তো জানি সবাই সবাই খুব কষ্টের মধ্যে ছিলেন, সবাই নানা রকম। মানে তাহলে 5ই আগস্টের পর কি হলো যে সবাই বেশ তরতাজা। ওয়েলদি এন্ড তরতাজা হয়ে গেল? ব্যাপারটা তো আরো আরো ফিশিল। আর ওইদিকে আর না যায়েন না, কারণ আপনি যদি এটা নিয়ে আলোচনা করতে থাকেন তাহলে বলতে হবে তাহলে 5ই আগস্টের পর কোন আলাদিনের চেরাগ আসলো যে সবাই এত তরতাজা হলো? না, কিন্তু আপনি কি বলতে চান যে আসলে তারা এই ক্রাইসিসের মধ্যে ছিলেন? আমরা যেরকম বুঝি বলতে চান যে শেখ হাসিনার সময় অন্য দলের কেউ কোনো ব্যবসা বাণিজ্য করেনি, সবার অফিসে তালা ছিল? হ্যাঁ, মানে আপনার 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 দলের লোকজনদের তো সেটাই ভাষ্য যে তারা ঠিক আছে। সব সময় তারা অত্যাচারের মধ্যে ছিলেন। মানে আমি সাংবাদিক হিসেবে যতটা জানি যে তৃণমূলের কর্মীরা যতটা অত্যাচারিত ছিলেন। একদম সঠিক, একদম সঠিক। তৃণমূলের কর্মীরা ভীষণ চাপে ছিল, ভীষণ চাপে ছিল। তবে আমি যেহেতু এলাকায় পলিটিক্স করি, এলাকায়ও দলগুলোর মধ্যে ওরকম একটা আপোষ সমঝোতা দুই দলের মধ্যেই থাকে যে তোমরাও আমাকে দেখো, আবার তোমরা আসলে আমরাও তোমাকে দেখবো। এই যে রাজনীতি আপনাকে এই রুমিন ফারহানা তৈরি করেছে, সেই রাজনীতির বিরুদ্ধে কি আপনি দাঁড়ানো এখন? আমি একটা সকলের বাংলাদেশের স্বপ্ন দেখেছি, যে বাংলাদেশ কোনো বিশেষ মত, বিশেষ গোষ্ঠী, বিশেষ শ্রেণীর মানুষের হবে না। আমার ক্ষেত্র হচ্ছে রাজনীতি। আমি জন্ম থেকেই রাজনীতিবিদ হতে চেয়েছি। সেই রাজনীতিবিদ হতে গিয়ে কখনো আমি দলের হয়ে লড়েছি, কখনো আমি দলের হয়ে সংসদে গিয়ে লড়েছি, কখনো হয়তো দল ছাড়া স্বতন্ত্র হয়ে লড়ছি। এগুলো ছোট ছোট এক একটা ঘটনা মাত্র। এই রাজনীতি বিদ হয়ে ওঠার যে ক্ষেত্রটি, সেই ক্ষেত্রটি তো আপনাকে এখন কি একটা নতুন পরীক্ষার মধ্যে ফেললো না? বড় দুটো রাজনৈতিক দল, বিএনপিতে 3.something%, 3.3% নারী সরাসরি ইলেকশনের জন্য নমিনেটেড হয়েছে, আর জামাতে ইসলামের 0% নারী, একজনও নারী প্রার্থী নাই। সো এইরকম একটা ময়দানে স্বতন্ত্র একজন নারী প্রার্থী, তার লড়াইটা কি বহুমাত্রিক নয়? আমি একজন নারী, একজন সিঙ্গল নারী, একজন অ্যাপারেন্টলি ইয়াং সিঙ্গল নারী। আমি কি পুরো সমাজের চোখ রাঙানোর বিরুদ্ধে দাঁড়াচ্ছি? না। ওমেন উইথ আ ভয়েস ইজ ভেরি ডেঞ্জারাস। আমি কেন এমপি হতে চাচ্ছি এবার, এই ব্যাপারে আমার স্পষ্ট ধারণা আছে। আমি এমপি হতে চাচ্ছি বিকজ আমার যেই দুটো উপজেলা, সেটা ভীষণ অবহেলিত। আমি এত অবহেলিত উপজেলা বাংলাদেশে আর দ্বিতীয়টি আছে বলে আমার জানা নাই।
এই দুটো উপজেলায় আমি যেই পরিবর্তনগুলো আনতে চাই সেই ব্যাপারে আমার স্পষ্ট রোড ম্যাপ আছে, এবং আমি হিসেব কষে দেখেছি যেই পরিমাণ বরাদ্দ সরকারি তরফ থেকে আসবে সেটা যদি এমপি চুরি না করে, এমপির সাগরেদরা চুরি না করে, ঠিকাদারও কিন্তু তখন চুরি করতে পারে না সেভাবে। একটা দৃশ্যমান পরিবর্তন আমি আনতে পারবো। সো আমার বরাদ্দ এবং আরেকটা সরকারি দলের এমপির বরাদ্দ কিন্তু সমান। সেখানে কিন্তু আমার বরাদ্দ কাটার কারো কোনো এখতিয়ার নাই, পারবে না কাটতে। তো আমি কাজ করতে চাইলে কাজ করতে পারি। এক, দুই হচ্ছে পলিসি মেকিং এবং আইন প্রণয়ন। এই দুটোর অভিজ্ঞতাই তোমার আছে। আমি তো সংসদে ছিলাম এবং আমি একজন আইনজীবী, আমার 22 বছরের আইন পেশার অভিজ্ঞতা আছে। কি নারী হিসেবে কোনো অ্যাডভান্টেজ, দল আপনার সাথে এক ধরনের বিট্রে করলো, সেটার কোনো অ্যাডভান্টেজ কি পাচ্ছেন না? আমাকে বহিষ্কার করার একটা অ্যাডভান্টেজ তো অফকোর্স আসছে। এই যে আপনাকে বহিষ্কার করা হলো, এই বহিষ্কার করার পেছনে আর কোনো উদ্দেশ্য কি আছে? মানে এটি কি জোটের ভাগাভাগির, আসনের ভাগাভাগির একটা উদ্দেশ্য তো বটেই, কিন্তু অনেকেই বলছেন, অনেক রাজনীতিবিদ বলছেন যে আমরা আসলে দেখেছি, আমরা আসলে মাঠে কাজ করে দেখেছি যে আসলে যার জয়ের সম্ভাবনা বেশি তাকেই আমরা আসলে সেখানে সুযোগ দিয়েছি। এটার সাথে আপনি কতটা একমত? হতে পারে, সেটা তো আমি জানি না, কিন্তু আমার কাছে যতগুলো জরিপের রিপোর্ট, এগুলো তো আসলে যারা প্রার্থী হতে চায় তাদের কাছে, সবার কাছেই একটু খোঁজ করলেই পাওয়া যায়। আমাদের বিভিন্ন সংস্থা জরিপ করছে, বেসরকারি এবং সরকারি। সো ওই জরিপগুলোর ফলাফলে আমি ল্যান্ডস্লাইড ইয়েতে আছি, উপরে। না হলে আমি এত বড় ঝুঁকি কি করে নেই? আমার তো প্র্যাকটিসের ইনকাম ছাড়া তো আমার আর ইনকাম তো না, আমাকে তো অনেক টাকা ঢালতে হচ্ছে ইলেকশনে, তাই না? সো এটা তো একটা বড় স্টেক আমার জন্য, একটা বড় বাজি আমার জন্য। আরও নানা অভিযোগ যেগুলো আসে আপনার বিরুদ্ধে, সেটা যে আপনার সাথে পতিত সরকারের এক ধরনের যোগাযোগ ছিল, আপনার সাথে কোনো না কোনোভাবে আপনি কানেক্টেড ছিলেন, সেই অভিযোগগুলি মানে ঠিক কোন কারণে এতদিনের পরীক্ষিত একটা নেতাকে তারা এই সিদ্ধান্ত নিল, এবং নির্বাচনের সময় যে যখন তারাও জানে যে রুমিন ফারহানা মানে হচ্ছে ল্যান্ডস্লাইড বিজয়। আমি এই ধরনের নোংরা রিউমার শুনেছি, কিন্তু আমাকে তো সেটার জন্য বুঝতে হবে। ধরুন আপনি যে ইঙ্গিতটা দেয়া হচ্ছে সেটার জন্য তাহলে দেখাতে হবে সরকার থেকে আমি কোনো সুবিধা নিয়েছি কিনা, আওয়ামী লীগ সরকার থেকে আমি কোনো ব্যবসা নিয়েছি কিনা, আমি কোনো টেলিভিশনের লাইসেন্স নিয়েছি কিনা, আমি কোনো ইভেন আমার যে পত্রিকাটা সেটার লাইসেন্স, সেটার ইয়েও কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্ট, আমি গভর্নমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট পাইনি 15 বছরে। হ্যাঁ, সো আপনাকে তো দেখাতে হবে যে আওয়ামী লীগ থেকে আমি এই সুবিধাটা পেয়েছি। তাহলে দলের সাথে আপনার সংকটটা কোথায়, ঠিক কোন অভিযোগ, কেন? আমাকে তো জানায়নি, জানালে আমি আপনাকে একদম খোলামেলা জানাই দিতাম। মানে আপনি একজন আপনি এই প্রশ্নটা করেননি দলকে যে কেন আমার বিরুদ্ধে মানে সিদ্ধান্ত নিতে হচ্ছে আপনাদেরকে, কেন আমি আসলে আমার প্রাপ্য পাবো না? না, এই প্রশ্ন আমি করিনি, বিকজ আমার কাছে মনে হচ্ছে রিডান্ডেন্ট। দলের তো নিজের সুবিধা অসুবিধা বুঝে সিদ্ধান্ত নিতে হতে পারে, তাই না? এবং দল জোট করছে, জোটকে তো কিছু আসন দলকে ছাড়তে হবে। এখন ফরচুনেটলি আনফরচুনেটলি আমার আসন সেখানে পড়ে গেছে। সিম্পল। গল্পটা এতই সিম্পল? আমার কাছে এত সিম্পল, কারণ আমি জটিল করতে চাইলে জটিল করা যায়, কিন্তু জটিল করার মতন সময় আমার হাতে নেই। তাহলে বড় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে যে অভিযোগ যে তারা তৃণমূলের সাথে যোগাযোগ করে না, যারা উপরের দিকে থাকেন, সেন্ট্রালে যারা থাকেন, তারা আসলে তৃণমূলের সাথে যোগাযোগ করে না, তৃণমূলের চাহিদাকে আসলে তারা মূল্য দেন না, তৃণমূলের সাথে আসলে এই যে যখন নির্বাচন আসে তখন এই যে আসন ভাগাভাগি, জোট এবং আসন নিয়ে যে ধরনের নানা রকম টাকার খেলা হয়, সেগুলোর যে দায় সাধারণ মানুষ রাজনীতিবিদদেরকে দেন বা রাজনৈতিক দলগুলোকে দেন, আপনার এই ঘটনা কি তার একটা প্রমাণ? আমি বলতে পারবো না, এটার জন্য অনুসন্ধানী একজন রাজনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয়? ডু ইউ ফিল, একজন সাধারণ মানুষ হিসেবে, রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে কি মনে হয়? আমি শুধু জানি আমাকে নির্বাচনটা করতে হবে, আমি শুধু জানি নির্বাচনের আর 26 দিন বাকি, আমি শুধু জানি এই নির্বাচনে জিতবার জন্যে, সহি পথে জিতবার জন্যে, সোজা পথে জিতবার জন্যে, কোনো ব্যালট স্টাফিং না করে মানুষের ভোটে জিতবার জন্যে আমাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, এবং আমি তার জন্য প্রস্তুত। আপনি অস্ত্র নেননি? না, আমি অস্ত্র নেইনি, তবে জানি না, মানে 22 তারিখের পরে, হ্যাঁ, আমার কোনো গানম্যানও নাই, সো আমি জানি না 22 তারিখের পর নিতে হবে কিনা, বাট নিতে হলে নিতে হবে।
22 তারিখ না আসা পর্যন্ত তো আপনি বুঝবেন না। তবে আমার এলাকায় যেটা হচ্ছে, যারা পদে আছে তারা হুমকি ধামকি দিচ্ছে ফোন করে করে আমার নেতাকর্মীদেরকে, যে বিএনপি যদি ক্ষমতায় আসে তখন দেখবা কি করি, এই ধরনের কথাবার্তা তারা বলছে। আমি আশা করব যে দলের একদম টপ থেকেই এই ব্যাপারে সতর্ক করা হবে নেতাকর্মীদেরকে, কারণ আমি তো এগুলো যদি বাইরে মানে ক্রমাগত তো আসবে মিডিয়াতে, এরকম ভয় ভীতি যদি দেখায় আমার নেতাকর্মীকে, এই কথাগুলো তো আর চাপা থাকবে না। সো এটা দলের ইমেজের জন্য খুব ভালো হবে না। তার মানে বিএনপি আপনার প্রতিপক্ষ? আমার প্রথম প্রশ্ন। না, বিএনপি আমার প্রতিপক্ষ না। না, তারাই মনে করছে আমার যে প্রতিদ্বন্দ্বী। রুমিন ফারহানাকে ঠেকাও। আচ্ছা, এটা তো প্রত্যেক প্রার্থী চেষ্টা করবে আরেক প্রার্থীকে ঠেকাতে। এখন অন্য প্রার্থীর সাথে দল আছে, আমি স্বতন্ত্র, এই যা পার্থক্য। এই নির্বাচনটা আসলে অনেকগুলো কারণেই খুব চ্যালেঞ্জিং হবে। এটা নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় সরকার নির্বাচন হয়নি, সুতরাং একদম প্রথমেই ওনাদেরকে একটা বড় নির্বাচন দিয়ে শুরু করতে হচ্ছে। গণভোট নিয়ে একটা বড় আলোচনা চলছে। এই গণভোটটা নিয়ে মানুষের মধ্যে কতখানি আগ্রহ দেখছেন? আমি গণভোটের ব্যাপারে আমার এলাকায় অন্তত একেবারেই কোনো আগ্রহ দেখছি না। ওরা জানেও না, অ্যান্ড দে আর নট এট অল কনসার্ন। আমি সবসময় একটা ওয়াদা করি যে আমি যদি এমপি হই, ওই এলাকার নির্বাচিত এমপি, আমার প্রাথমিক চিকিৎসা আমার এলাকার স্বাস্থ্যকেন্দ্র থেকে হবে। তাহলে রুমিন ফারহানা তার ইশতেহারে ঠিক কি কি রেখেছেন যেটা ওই দুই উপজেলার মানুষটার জীবন বদলে দিবে? আই এম জাস্ট আ কল অ্যাওয়ে। আমি একটা ফোন কলের দূরত্বে থাকি। আই এম জাস্ট আ কল অ্যাওয়ে। এবং প্রতি সপ্তাহে 2 দিন, শুক্র শনি, কারণ আমাকে বাকি 5 দিন কোর্ট করব আমি। সো বৃহস্পতি শুক্র শনি 3 দিন আমি এলাকায় থাকবো। সো আই এম ভেরি মাচ অ্যাভেলেবল। এবং আমি যেহেতু একজন আইনজীবী, সো আপনি যেই প্রশ্নগুলো করছেন নারীর প্রতি সহিংসতা এবং অন্যান্য, সেগুলো কিন্তু আমার কর্মক্ষেত্র, আমার ডোমেইন। সো আমার জন্য অনেক সহজ হবে সেগুলো নিয়ে কাজ করা। রুমিন ফারহানাকে আমি কেন ভোট দিব? রুমিন ফারহানাকে আমার মানুষ যা বলে, আমার ভোটাররা যা বলে, আমি সেটাই আপনাকে বলি। আমার ভোটাররা প্রথমে বলে বেডি সৎ, বেডি এলে কামইব। হ্যাঁ, তো বেডি সৎ এটা কেমনে? 3.5 বছর বেডির জল্প অল্প বরাদ্দ ছিল, বেডি এটা দিয়ে চেষ্টা করছে। এইবার যদি আসে বেডি কাম করবে, 1। 2 হলো, ওরা আমার কাছে নিরাপদ বোধ করে। তারা বিশ্বাস করে রুমিন আপা বালুর ব্যবসা করবে না, করে নাই, 15 মাসে করে নাই। রুমিন আপা মাটি কাটার ব্যবসা করবে না, করে নাই। রুমিন আপা আমার ছোট্ট ব্যবসাটা, দোকানটা নিয়ে রুমিন আপার কর্মীরা খেয়ে ফেলবে না, দখল করবে না। কারণ তারা একটা ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে 15 বছর গেছে একভাবে, আরেক ভয়াবহতার মধ্যে তারা 5ই অগস্টের পর গেছে। কারা কারা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলেছে, ব্যবসা করেছে, এলাকায় থেকেছে, প্র্যাকটিস করেছে, এটা তো তারা জানে, তারা দেখেছে। সো দে ক্যান ক্লিয়ারলি কম্পেয়ার। মানুষকে আন্ডারমাইন করাটা খুব বোকামি, মানুষ খুব ভালো বোঝে। সততার একটা আওয়াজ আছে, এটা সবাই শুনতে পায়, বুঝতে পারে। প্লটের আবেদনটা করেছিলাম আমি আমার নেতা কর্মী সমর্থক ভোটারদের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, জানিয়ে আমি আমার আবেদনটি প্রত্যাহার করে নিচ্ছি। এটা তো একটা সরকারি নথি, এই নথিও কিন্তু আমি পাবলিক করেছি, কিন্তু ওটা মানুষের পছন্দ হয়নি বিকজ একটা ওম্যান উইথ আ ভয়েসের ভয়েস যদি কোনোভাবে না, কিন্তু প্রশ্নটা আপনি আবেদন করলেন কেন? বিরাট অন্যায় করেছি, কিন্তু আমি তো সেটা প্রত্যাহার করেছি, সেটা তো বিরাট ভালো কাজ করেছি, সেটা কেন বলেন না? কেন এখনো দায় চাপানোর রাজনীতি করে যাচ্ছেন, বিদ্বেষের রাজনীতি করে যাচ্ছেন, ট্যাগিং এর রাজনীতি করে যাচ্ছেন? মানোন্নয়ন তো অনেক পরের কথা। আমি তো অধপতন দেখি, যেসব শব্দ যেটা বলা হয় জেন জি এর ভাষা, এই ভাষা তো আপনি আপনার পরিবারে কখনো শোনেন নাই। আপনি আপনার সন্তান এই শব্দ উচ্চারণ করলে আমি জানি না আমার মাইল্ড স্ট্রোক হবে। তো এগুলো তো আসলে জানি না,